আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ডেইলি বাংলা ব্লগে। তো আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চারতলার উপরে চলে এসেছি। আমার ছোট যা ওর বাচ্চাটাকে খাওয়াবে দুপুরের খাবার। তো বলছে ভাবি চলেন ছাদে যাই, আর এসেই দেখি এক বৌদি তার গাছ থেকে পুঁইশাক তুলে নিচ্ছে। বৌদি হচ্ছে পাশের শ্বশুরের যার একটা তিনতলা রয়েছে ওখানকার ভাড়াটিয়া। দেখলাম এখানে আরও কয়েকটি গাছ লাগিয়েছে, ক্যাপসিকামও হয়েছে। তো আমি একটু অবাকই হলাম যে সুন্দর ক্যাপসিকামও হয়েছে, এছাড়া কয়েকটা ফুলের গাছও রয়েছে, কাটা মুকুট, বাগান বিলাস। তো এই ছাদের পাশে যে ছাদটা দেখা যাচ্ছে, যে ছাদে গাজি ট্যাঙ্কিটা রয়েছে, এইটাও হচ্ছে আমার শ্বশুরের আরেকটা বিল্ডিং, এটাও তিনতলা। তো বৌদি মূলত ওই তিনতলার ছাদ থেকে এই চারতলার ছাদে এসেছে, চারতলার ছাদে না চারতলায় এসেছে। তো এসে হচ্ছে পুঁইশাকগুলিকে তুলে নিচ্ছে। তো উনি হচ্ছে যে রুহানির স্কুলের টিচার। তো আমাকে বলছে যে ভাবি বাসায় আসেন। তো বললাম যে না, পরে এক সময় যাব। এই তো। আর আমার ছোট যা ওর বেবিটাকে খাওয়াচ্ছে, খাওয়া দাওয়ার পরে ও হচ্ছে যে খুলনায় চলে যাবে বাবার বাড়িতে। এই যে ফুটেজটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু 25 তারিখ বিকালবেলা, অর্থাৎ আমি যখন খালা শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম তার আগের অংশটুকু এটাই ছিল। আর ওই যে দূরে আমি এখন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে যে বিভিন্ন ভবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল আর কি। এই স্কুলের টিচার হচ্ছে আমার শাশুড়ি মা। তো সেটা আমাদের ছাদ থেকে দেখা যায়। চতুর সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে রোডটা যাচ্ছে, এই রাস্তাটাই মূলত হচ্ছে কিচেনের জানালা বা আম্মার ব্যালকনি থেকে দেখা যায়। আর এইটা হচ্ছে যে পুরো 4400 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, যেটা নিচতলা পুরোটা ভাড়া দিয়া, দোতলা কাজটা চলছে, আর তিনতলা হচ্ছে আমরা পুরো ফ্যামিলি মেম্বার সবাই উঠবো, আর চারতলার ছাদটা হচ্ছে এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই পাশের তিনতলা পুরোটাই ভাড়া দেওয়া আব্বার। ওখানে ডাচ বাংলা ব্যাংকের বুথ রয়েছে নিচেই। দোতলায় রয়েছে একটা ডায়াগনস্টিক সেন্টার, আর তিনতলায় হচ্ছে এরকম আরও কয়েকটা ফ্যামিলি ভাড়া থাকে, বৌদিকে যারা দেখলেন আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে যে মেইন রোডটা চলে গেছে, এখানে দাঁড়ালে মেইন রোডটা দেখা যায়। তো সোজা এখন যেদিকে আমি ক্যামেরাটা ধরেছি ওই দিকে সোজা বরাবর চলে গেলে নতুন বাস স্ট্যান্ড আর আমার বাবার বাড়ি। আর ডান হাতের দিকে এগোলে হচ্ছে থানা, আমার স্কুল, যেটা একটু আগে আমি জুম করে দেখাচ্ছিলাম। এই তো, এই ছিল শ্বশুরের ছাদের উপর থেকে চারপাশটা আপনাদেরকে দেখানো। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমে রিকোয়েস্ট করে নিচ্ছি, ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে 26 তারিখ, 26 ডিসেম্বর। তো সকালে নাস্তা পর্বটা আমি স্কিপ করেছি। সকালে চা বানিয়েছিলাম আর গোলা রুটি করেছিলাম। তো ভাবলাম যে বাসায় তো সবসময় গোলা রুটি করি, আপনারা দেখে থাকেন, এখানেও করছি, তাহলে এই অংশটা বাদ দিয়ে আমি সরাসরি দুপুরেরটাই আমি ভিডিও করি। তো সেইভাবেই করছিলাম। 25 তারিখ ওই দিন দুপুরবেলা আমার ছোট যা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিল, আর আজ 26 তারিখ, আজ হচ্ছে বড় যা আসবে। বড় যা তার 2 ছেলেকে নিয়ে বাবার বাড়ি থেকে আসবে শ্বশুর বাড়িতে। তো দুপুরবেলা রান্নাবান্না করছি, ভাবির দুপুরে আসার কথা, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি পেঁয়াজের কালি ভাজি করে নিচ্ছি, বেগুন কেটে দিয়েছে রত্নাপা, বেগুনটা ভাজি করব, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আম্মা এখানে তার ছেলের জন্য লাউ তরকারি কেটে দিচ্ছে। আম্মাকে বসতে নিষেধ করি, কিন্তু উনি সুযোগ পেলেই কিন্তু বসে, আর এটা দেখলেই কিন্তু আমরা সবাই বকাঝকা করি। আমি প্লাস হচ্ছে সুভার বাবা, আমার শ্বশুর দেখে আমাকে সবসময় নালিশ করে যে দেখো তোমার শাশুড়ি আবার বসছে। তো বকাঝকা করার পরও আম্মা কোনো কথা শোনে না, উনি ওনার মন মতোই করে, আবার অসুস্থও হয়ে পড়ে। এটা নিয়ে সুভার বাবা খুবই বিরক্ত আম্মার উপরে, যে কথা বললে শোনে না, যেটা নিষেধ করি সেটা উনি করবেই। আর এদিক থেকে রত্নাপা হচ্ছে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করছে। এটা গতকালকের গরু মাংস আমি জাল করে বাটিতে ঢেলে রেখেছি। এখন আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলিকে আমি ফ্রাই করে নিব। আজ যে রান্নাবান্নাগুলো থাকছে তার ভিতরে হচ্ছে
পেঁয়াজের কালিটা তো আমি ভাজি করে নিলাম, বেগুন ভাজি করছি, মাছ ভুনা করব, গরু মাংস রান্না করব, আর লাউ তরকারি তো আপনাদের ভাইয়ার জন্য কন্টিনিউ করতে হচ্ছে, সেটা আপনারা যারা ব্লগ দেখছেন সে তো বুঝতেই পারছেন। এই আর কি। তো দুপুরে রান্নাবান্না করছি, আর ওদিক থেকে রত্নাপা কী করেছে, ফ্রিজের ড্রয়ার খুলে নিয়ে এসে মাছ খুঁজছে। তো আজ হচ্ছে যে রুই মাছটা আমি বের করেছি, বললাম যে রত্নাপা এটা আমি ভুনা করি, তো বললো যে করেন। আর লাউয়ের সাথে যে কী মাছ রান্না করবে আজকে কেউ কোনো কিছু বুঝে পাচ্ছে না, তবে খুঁজে খুঁজে আমার শাশুড়ি বেলে মাছ পেয়েছে। তো আমি বললাম যে আজ বেলে মাছ দিয়ে লাউ দিয়ে আমি ঘন্ট করে দিব আপনার ছেলেকে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি লাউ রান্না করতে করতে। তো বেলে মাছ দিয়ে লাউ রান্না আমি বললাম যে আমার জীবনে প্রথম করলাম। তো বললো যে করো, কোনো সমস্যা নেই। তো মাছগুলো আমি ফ্রাই প্যানে ভাজতে দিয়ে আমি আজকের রান্নাবান্নার জন্য যে মশলাগুলো লাগবে তার জন্য রসুন পেস্ট করে নিলাম। এখন করে নিচ্ছি আমি আদা পেস্ট, আর বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ পেস্টও আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। মশলাগুলো আমি করে নিয়েছি। তো দেখেন এখানে একটা হাসির কাণ্ড হয়েছে, আমার শাশুড়ি কিছু কাপড় গুছিয়ে সেটাকে পুটলা বেঁধে স্টিলের যে সাব বাক্সগুলো থাকে সেটার ভিতরে আটকাতে যাচ্ছে। তো রত্নাপা বলছে যে ভাবি ভিডিও করেন, আপনার শাশুড়ি কি করছে দেখেন। আর এদিক থেকে রত্নাপা হচ্ছে আমরা এখানে এসে ফ্লোরিং করেছি, তো ফ্লোরের যে বিছানাপত্রগুলো ছিল সেগুলো রত্নাপা ভাঁজ করে উঠিয়ে দিচ্ছে। মাছ ভুনা করার জন্য মশলাটাকে কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এই কষানো মশলার ভিতরে এক এক করে দিয়ে দিব। গ্রামের ব্লগগুলো আসলে অনেকটাই এলোমেলো হচ্ছে, আর যেহেতু পুরো বাড়িটাও একটু এলোমেলো, বাড়ি যেহেতু কাজ চলছে, কোনো কাজ এখনও কমপ্লিট হয়নি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পুরো বাসাটাও কিন্তু এলোমেলো রয়েছে। আর যেহেতু কোনো রুমও করা হয়নি, আমরা কিন্তু এই ড্রয়িং রুমের নিচেই ফ্লোরিং করছি, তো সেক্ষেত্রে আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু আমরা কিন্তু বছরে একবার বা দুবারই কিন্তু এই বাড়িতেই যাওয়া হয়, আর অল্প কিছু দিনের জন্যই থাকা হয়। তো আমার শাশুড়ি বারবার আসার আগে বলেছে যে ফ্লোরে থাকতে হবে, কিন্তু ফ্লোরে থাকতে হবে। তো আমি বলেছি যে কোনো সমস্যা নেই, তারপরও সবাই মিলে একসাথে থাকার আনন্দটাই অন্যরকম। তো সেভাবেই কিন্তু এসেছিলাম। তো এই তো আমার মাছ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। আর আজকের যে গরু মাংসটা সেটা হচ্ছে যে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, কারণটা হচ্ছে যে গ্যাসের চুলায় আমি লাউ তরকারিটা আমি উঠিয়ে দিয়েছি, আর ইন্ডাকশন চুলাতে আমি যতদূর পারছি হাঁড়িতে কষিয়ে নিব, তারপরে তো ফাইনালি গিয়ে আমি প্রেসার কুকারে মাংসটাকে রান্না করে নিব। আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আর আপনাদের কারো কাছে যদি আজকের এই লাইফস্টাইল ব্লগটাও ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন খুশি তখন সেগুলো দেখে নিতে পারবেন। তো মাংসটাকে আমি হাতে মাখিয়ে ইন্ডাকশন চুলায় বসিয়ে দিয়েছি, আর লাউ তরকারিটা এই যে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর দুইটা বেগুনের বোঠার দিকের অংশ দেখতে পাচ্ছেন, আসলে এই দুইটা অংশ আমার শ্বশুরের জন্য দেওয়া হয়েছে। তবে আজকের দুপুরবেলা কিন্তু শ্বশুর আর শ্বশুরের ছেলে গিয়েছে একটা বিয়ের দাওয়াতে, আর দুপুরবেলা তেমন কেউ নাই, দুইটা বাচ্চা আমার, আমি, রত্নাপা আর আম্মাই, আমরা এই তিনজনই খাবো। তো এখন হচ্ছে যে আমি লাউয়ের জন্য যে মশলাটা প্রতিদিনই আমি রেডি করি, কিছুটা জিরা আর পেঁয়াজ ফোড়নে মশলাটাকে তরকারি ঝোল দিয়ে বেটে নিই, তো সেটা করে নিচ্ছি। পারভিন আক্তার আইডি থেকে আপু লিখেছেন যে ঢাকায় এটাকে শাক বলে থাকেন, আমি আসলে কখনো কারোর কাছে শুনিনি আসলে এটাকে শাক বলে কি না। তো আসলে এক এক এলাকায় আসলে এক এক রকম বলতেই পারে, এটা খুব স্বাভাবিক, আমি নিজেও জানি না। তো আমি এখন মশলাটাকে রেডি করে নিচ্ছি। আর একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছেন তারা নিশ্চয়ই কোনো হীনমন্যতায় ভুগছেন। আসলে আপনি সাবস্ক্রাইব না করলেও আমার কোনো কিছু যায় আসে না, তবে আমি বুঝতে পেরেছি কাজটা কে করেছে, কে হতে পারে লোকটা। তবে দেওয়ার মালিক আল্লাহ,
আর নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। তো আল্লাহ যদি চায় তো মুহূর্তেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু এসে যেতে পারে আপনার অ্যাকাউন্টে। আর আল্লাহ যদি না চায় তো কিছুই হতে পারে না। তো শুধু শুধু এই হীনমন্যতায় ভুগে যে আপনি একটা আইডি দিয়ে সাবস্ক্রাইব করবেন, আমার বেড়ে যাবে, আমার সফলতা এসে যাবে, সেটা আপনার ভালো লাগবে না, আসলে এটা কখনোই চিন্তা করবেন না। আমি খুব ভালো করে বুঝে গেছি কে করেছেন কাজটা আমার সাথে। তো যাই হোক, আমার মশলাটাকে বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। কথাটা আসলে বলতাম না, কিন্তু প্রায় আসলে এরকম ঘটনাটা ঘটছে। কিছু সাবস্ক্রাইব কিন্তু ইউটিউব কেটে নিয়ে যায়, আর কিছু সাবস্ক্রাইব যারা আছে তারা কিন্তু এগুলো, যারা ইউটিউব চ্যানেল চালায় তারাই করে এগুলো, এবং তারা সবসময় প্রতিযোগিতায় থাকে। তারা সবসময় এসে কি বলবো, চেক করে যে কত ভিউ হলো, কত সাবস্ক্রাইব হলো, কত কি হলো। এটা যখন চেক করে তখন তারা এই হীনমন্যতায় ভোগে। আর আমি আসলে কারোর সাথে কম্পিটিশন করিও না, কারোর সাথে পাল্লা দিইও না। আমি নিজের মতো করেই নিজের কাজগুলো করার চেষ্টা করি, আর আপনাদের মাঝেই সেটা প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করছি যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার এই বাংলা ভাষার কথাগুলো। বলতাম না কথাগুলো, কিন্তু আমি পুরোটাই খুব অবাক হয়ে গিয়েছি। অনেকে ভাবে কি যে ভালো ব্যবহার করা হচ্ছে যে এটা ওর দুর্বলতা, আসলে তা না, এটা কখনোই ভাববে না। আমি সবার সাথেই ভালো ব্যবহার করে তাল মিলিয়ে চলতে চাই। তো এখন হচ্ছে যে আমি যে মশলাটা করি, আপনাদেরকে গত ব্লগে বলেছিলাম যে আমি ঢাকনায় টালা জিরা নেই আর 2টা এলাচ টেলে নেই। তো এইটাকে হচ্ছে আমি এই আচার চামচটা দিয়ে ঢাকনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই মশলাটাকে রেডি করে নিই, গুঁড়া মশলা, যেটা মাংস শেষ হওয়ার পরপরই আমি এটা দিয়ে চুলাটাকে নামিয়ে ফেলবো। তো যে কদিনই আমি মাংস রান্না করেছি সেই কদিনই আমি এই সিস্টেমে করে নিয়েছি, কারণ এই সময় পাটাটা ভেজা থাকে। আমি যেহেতু লাউ তরকারির যে মশলাটা করি, তো সেটার জন্য আমি আর পাটায় বাটতে পারি না, এই কারণে আমি ঢাকনায় ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে নিই। আর এভাবে আমি আমার মা, চাচি ওনাদেরকেও দেখেছি মশলাটাকে এভাবে রেডি করে নিতে। প্রেশার কুকারে ছিল মাংসটা, ফাইনালি আমি এই যে পাতিলে নামিয়ে এখন হচ্ছে যে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, চুলাটাকে অফ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। আর আজকে দুপুরবেলা তো বললাম যে আজকে দুপুরবেলা আমরা খুব অল্প কয়েকজনই দুপুরে খাবো, তো সেইভাবেই তরকারিগুলো উঠিয়ে আমি টেবিলে নিয়েছি। তবে বাইরের একজন মহিলা হঠাৎ করে খাবার সময় চলে এসেছিল, দেখলাম যে আম্মা তাকে আবার খাবার দিয়ে দিয়েছে, সেও খেতে বসেছে। তো সালাদ করে নিয়েছে রত্নাপা, আর এখানে সব তরকারিগুলো উঠিয়ে আনা হয়েছে। বিকালের দিকে, বিকাল না সন্ধ্যায় বলবো, ভাবির মা, খালু, খালাতো ভাই সহ সবাই এসেছিল ভাবির 2 ছেলেকে নিয়ে। পরে ওনাদেরকে খাবার দাবার দিলাম, রাতের খাবার খেয়ে নাস্তা করলো, তারপরে চলে গেল। আর এখন এসেছি আমাদের বাড়িতে। আফরামণি আইডি থেকে আপু জানতে চেয়েছেন যে আমার ভাইয়ের বউ আবার বিয়ে করেছে কিনা। তো আপনার জন্যই আপু আমাদের বাড়ির এই ভিডিও ফুটেজটুকু আমি রেখেছি। তো আমার বড় যাও আমার সাথে এসেছে। 2 বেনি করে চুল বাঁধা যে বাচ্চা মেয়েটা, সেটা হচ্ছে রুহানি, আমার ভাই রাহাত ওর মেয়ে। আব্বা মা কিন্তু এখনও ঢাকায় আছে, ওনারা বাড়িতে নাই। তো কয়েকদিনই লিপি ফোন দিচ্ছে, আমি মাঝে 2 দিন আসতে পারিনি, তার আগে 2 দিন এসে দেখে গেছি। ছোটো যাকে নিয়েও এসে দেখে গেছি, আবার একদিন আপনাদের ভাইয়াকে নিয়ে এসেও দেখে গেছি। তো মাঝে 2 দিন আসতে পারিনি, লিপি বারবার ফোন দিচ্ছিল যে আপা আপনি আসেন না কেন। তো আজ বড় যাকে নিয়ে এসেছি, রত্নাপাকেও নিয়ে এসেছি। তো দেখি যে ও এখানে কিছু নাস্তার ব্যবস্থা করছে, নুডলস করেছে আর সেমাই রান্না করেছে, চা দিবে। তো বললাম যে চা দেওয়ার দরকার নেই, আমরা চা খেয়েই তারপরে তোমার এখানে এসেছি। তো আফরামণি আপু, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপু, আমার ভাইয়ের বউটা এখনও বিয়ে করেনি আর করবেও না বলছে। আসলে আমরা পুরোটাই ওর ইচ্ছার উপরে ডিপেন্ড করছি। ও যদি চায় এভাবে আমাদের সাথে সারা জীবন থাকবে তো এভাবেই থাকবে, আর ও যদি চায় যে এভাবে থাকবে না, ও আদার্স কোনো ডিসিশন বেছে নিবে, সেটা ওর পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে, সেভাবেও সে থাকতে পারে। আমরা ওর এই ব্যাপারে কোনো ধরনের কোনো বাধাও দেইনি বা কোনো কথাও বলিনি, বা ওকে কোনো ডিসিশনও আমরা ওর উপরে চাপিয়ে দেইনি। সম্পূর্ণই ও যেটা করবে আমরা সেটাতেই আলহামদুলিল্লাহ বলবো, সেভাবেই আছি। তো এই যে রুহানি সহই কিন্তু লিপি এখন আমার বাবা মার সাথেই আমাদের বাড়িতে থাকে, অর্থাৎ আমার বাবার বাড়িতেই থাকে। তো এখানে হচ্ছে যে আব্বা মা যেহেতু ঢাকায়, এখনও আমার আপার বাসায় আমার বোনের হাজব্যান্ড মারা গেছে, কয়েকটা দিনই হলো, এখনও ওনারা ঢাকা থেকে আসে নাই। তার মাঝেই কিন্তু আমি 4-5 দিনের জন্য এখানে এসেছি, এসে ঘুরে দেখে যাচ্ছি।
তো বাচ্চারা ওখানে খেলা করছে। সবাইকে আমি নুডলস দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে যে সেমাই দিয়ে দিচ্ছি। তো সেমাইটাও খেয়ে নিলাম আমরা। আর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দুইটা পাশাপাশি হওয়াতে আমার জন্য একটাই সুবিধা, যে চাইলেই আমি যখন খুশি তখন বাবার বাড়ি চলে আসতে পারি, কিন্তু রাত্রে থাকতে পারি না, রাত্রে শ্বশুরবাড়িতে থাকতে হয়। তবে ওইটাই মানসিক প্রশান্তি যে একবারে আসলে দুইটা বাড়ি ঘুরে চলে যাওয়া যায়। এইবার ভাবিকে বলছিলাম যে ভাবি, এইবার শুধু আমি রাহাতের কবরটা দেখতে পারলাম না, কারণ যে কয়েকবারই এসেছি আমি শুধু রাতের বেলা এসে এসে ঘুরে ঘুরে গেছি, দিনের বেলা আসাই হয়নি আমার। তো বললাম যে পারিবারিক কবরস্থানটা পাশেই রয়েছে, আর কোনটা কোন চাচার বিল্ডিং আমাদের কোনটা সেটা ভাবিকে দেখিয়ে দিচ্ছি। ভাবি আসে কিন্তু ওনার আসলে খেয়াল থাকে না। তো এই তো আমরা এখন আমাদের বাড়ি থেকে আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড রকমের শীত। তো দেখেন বাচ্চাগুলো কিন্তু দুষ্টুমিও করছে। আর এই যে যে জানালাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমার দাদির ঘর, দাদি শুয়ে আছে। তারপরে এই যে চাচা ভাতিজা মিলে আর ভাই বোন মিলে একটু দুষ্টুমি করছে, দুষ্টু মিষ্টি কথা বলছে, সেটা আমি আবার একটু ক্যাপচার করেছি। তবে ভয়েসটা আপনাদেরকে শোনাতে পারছি না, তাহলে আমি আর কথা বলতে পারতাম না। তো যাই হোক, আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানো হয়নি, আর ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।